আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাছরাঙ্গা টেলিভিশনের একটা ভিডিও দেখলাম, তাদের একটা খবর দেখলাম। তো খবরটা দেখার পর আমি এতটা হতভম্ব হয়ে গেছি যে আমি যে কিভাবে ভাষাটা প্রকাশ করব, আমার আমি বাকরুদ্ধ প্রায়। তো দেখেন, আমি বেশি কথা বাড়াবো না। আমার আজকে এই ভিডিওটা হচ্ছে একটা রিঅ্যাকশন ভিডিও। তো আমি চলেন ওই যে আমি মাছরাঙ্গা টেলিভিশনের খবরটা আমি আপনাদেরকে শেয়ার করি। তো অনেকে হয়তোবা এই ভিডিওটা দেখছেন, যদি কেউ দেখছেন তাহলে আপনার সময় নষ্ট করার দরকার নাই, দেখার দরকার নাই। আর যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আরেকবার যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। আর যারা দেখেন নাই, আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, তাইলে বুঝতে পারবেন যে আমরা আমাদের দেশের বিগত 16টা বছর মানুষদেরকে কতটা নির্যাতন করা হয়েছে, কত নির্মম ভাবে, কত নিকৃষ্ট ভাবে নির্যাতন করা হয়েছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না, আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার মনে হয় আমার মতো আপনাদেরও দুইটা চোখ দিয়ে পানি পড়বে যে আমরা এগুলা কি দেখতেছি। আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। তো যাই হোক, তো আপনারাও বলবেন যে এগুলো আমরা কি দেখতেছি। তো চলেন আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া গুমের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে। প্রতিবেদনে এমন বর্ণনা রয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায়। এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। ঠোঁট সেলাই করে দেওয়া, যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া, নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। তো এখানে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, মানুষকে কত নির্মম ভাবে নির্যাতন করা যায়। আমার মাথা ফাটছিল একবার। তো আমার মাথাটা যে ফাটছে, 3টা সেলাই করছিলাম। তো 3টা সেলাই করছি। মাথাটা যখন সেলাই করবে, সেলাই করার আগে আমাকে অপস করছে। তো অপস করে দিছে, তারপরে যখন সেলাই করে, ডাক্তার যখন সেলাই করে আমার মাথাটা, আমি যে কি চিৎকার করছি, কতটা যে কষ্ট পাইছি, মনে হচ্ছিল যে কেমনে জানি সেলাই করতেছে, অথচ আমাকে অপস করছে। তারপরও আমাকে যখন সেলাই করে আমি খালি চিল্লাচ্ছিলাম। তো দেখেন, এই যে একটা মানুষকে 2টা ঠোঁট এইভাবে ধরে যখন একটা মানুষকে অপস করা ছাড়াই, তার চিন্তা করে দেখেন কত নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। কোনো রকম অপস করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই। 2টা ঠোঁট যখন একটা মানুষের, একটা স্বাভাবিক সেন্সের মানুষের, সুস্থ একটা স্বাভাবিক মানুষকে যখন 2টা ঠোঁট সেলাই করে দেওয়া হবে, সে যে কতটা ব্যথা পাবে, ওটা আমি মনে হয় আমরা বলে বুঝাইতে পারবো না। ওই জায়গায় যদি আপনি থাকতেন, ওই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের কেমন লাগতো। আমি একটু আগে যে বললাম যে আমার মাথাটা ফাটছিল, তাতে যে আমি ব্যথাটা পাইছিলাম। তো একটা স্বাভাবিক মানুষকে, সুস্থ স্বাভাবিক মানুষকে 2টা ঠোঁট যদি সেলাই করে দেওয়া যায়, তার জ্ঞান ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে ওই জায়গায় যদি আমি থাকতাম, ওই জায়গায় যদি আপনি থাকতেন, একটু বিবেকটা খাটান। আমরা সকলেই মানুষ ভাই, আমরা একদিন সকলেই এই পৃথিবী থেকে চলে যাব, সকলেই আমরা মারা যাব। সরি, আমি আবার আবেগ আপ্লুত হয়ে গেছি। সরি, আমি আবারও আবেগ আপ্লুত হওয়ার কারণে আপনাদেরকে সরি। তো দেখেন তো কিভাবে, কত নির্মম ভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, তাদের নাকি যৌন অঙ্গ পর্যন্ত কাটে নেওয়া হয়েছে। এই যে এত প্রকার নির্মমতা, এটার আসলে আমাদের যে আমরা এগুলা ভিডিওগুলো যখন দেখি, বাংলাদেশের মানুষ যখন এই ভিডিওগুলোকে দেখে, তাদের 2টা চোখ দিয়ে অঝরে পানি পড়ে, তারা না চাইলেও 2টা চোখ থেকে পানিগুলা পড়ে যায়, পানিগুলা পড়া শুরু করে। তো আমরা আবেগ আপ্লুত হয়ে যাই এই ভিডিওগুলো দেখার পর। তো আমি বলবো যে আপনারা আরো কিছু অংশ আছে, এই ভিডিওটা এখন দেখেন, চলেন দেখি। প্রতিবেদনের আরো একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গুম কমিশনের প্রতিবেদন লোমহর্ষক। মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন, অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
গুমের আরেকটি বৈশিষ্ট্য হলো সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত। যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত, আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত। একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দি রাখত, আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত। এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। গত 14 ডিসেম্বর গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা এবং মুক্তি এই 5টি ধাপে সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গুমের ঘটনা ঘটানো হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সালের মধ্যে গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য পেয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হতো। প্রথমে টার্গেটকে আটক করে নির্যাতনের মাধ্যমে অন্যদের নাম আদায় করা হতো এবং পরে তাদেরও ধরে এনে একইভাবে নির্যাতন করে গুম করা হতো। রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সরাসরি নির্দেশেও গুমের ঘটনা ঘটত। উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ভিকটিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হতো, আর এই নজরদারির দায়িত্বে ছিল ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার বা এনএমসি এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি। টার্গেট করা ব্যক্তিকে অপহরণকারীরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত। অপহরণগুলো সাধারণত রাতে ঘটত। ভিকটিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো। দ্রুত গতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিকটিমদের চোখ বাঁধা বা হাত কড়া পরানো হতো। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত। কমিশন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে মোট 8টি গোপন কারাগারের সন্ধান পেয়েছে, যেগুলো ডিজিএফআই, র্যাব এবং সিটিটিসি পরিচালনা করত। ঢাকা ও চট্টগ্রামের র্যাব ইউনিট, ডিবি সদর দপ্তর সহ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শনের পর কমিশন জানিয়েছে, এসব আটক কেন্দ্রের মধ্যে কাঠামোগত মিল রয়েছে। কমিশনের ধারণা, গুম ও নির্যাতনের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির আওতায় পরিচালিত হতো। প্রতিবেদনে উঠে এসেছে, অনেক গোপন কারাগার এখনো অক্ষত থাকলেও কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। ভুক্তভোগীদের উপর চালানো নির্যাতনের মধ্যে ছিল পেটানো, বৈদ্যুতিক শক এবং আরও ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন। বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ড প্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো। গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হতো। প্রতিবেদনে আরও উঠে এসেছে, গুমের শিকারদের অনেকেই হত্যার প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন লাশ ডুবে যায়। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী ছিল এ ধরনের ঘটনা ঘটানোর প্রধান স্থান এবং কাঞ্চন ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এসব কাজে ব্যবহার হতো। এক সাক্ষীর বরাতে জানা গেছে, র্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে 2 জন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয়। আরেক সেনা সদস্য জানান, নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করা এক ভিকটিমকে উদ্ধারের পর গুলি করে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় লাশ রেল লাইনে রেখে ট্রেনের নিচে ফেলে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুমের ঘটনা সুসংগঠিতভাবে পরিচালনা করা হতো। এক দল অপহরণের কাজ করত, আরেক দল আটকের পর নির্যাতন চালাতো এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত। এ কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন।
ভুক্তভোগীদের লাশ শনাক্তকরণ ও পুনরুদ্ধার কঠিন করতে পরিকল্পিতভাবে সেগুলো গুম করা হতো। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে 73% জীবিত ফেরত এসেছেন, তবে 27% এখনো নিখোঁজ রয়েছেন। ফিরে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে তারা এই বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং ভবিষ্যতে আরো বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। জোরপূর্বক গুমের ঘটনায় র্যাব, ডিবি, সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিম্নপদস্থ কর্মীরা প্রায়ই জানতেন না কাকে বা কেন আটক করা হচ্ছে, তবে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি এসব অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন। কমিশনের তথ্য অনুযায়ী গুমের ঘটনাগুলোকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভারতের সম্পৃক্ততার কথা উঠে এসেছে প্রতিবেদনে। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে স্থানান্তরিত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন বন্দী অবস্থায় তিনি হিন্দি ভাষাভাষী লোকদের কথা শুনেছেন এবং মুক্তির সময় তাকে রাজনীতি থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকে এমন স্থানে রাখা হয়েছিল যেখানে টিএফআই লেখা কম বলছিল। কমিশনের দাবি ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দি বিনিময়ের প্রমাণও পাওয়া গেছে। প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণের কথাও উল্লেখ করা হয়েছে। এই কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন পরবর্তী অন্তর্বর্তী প্রতিবেদন আগামী মার্চে প্রকাশ করা হবে এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে আরো 1 বছর সময় লাগবে। উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক জোরপূর্বক গুম প্রতিরোধ কনভেনশনে সই করেছে, যা এসব অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে বাধ্যবাধকতা আরোপ করে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, তাহলে আপনারা, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে গত 16টা বছর আমাদের দেশের মানুষের উপর কত নির্যাতন করা হয়েছে, কত নির্মমভাবে, কত নিকৃষ্টভাবে নির্যাতন করা হয়েছে, যেগুলা বলে আমরা যখন এগুলো কথা বলতে যাই তখন আমরা প্রায় বাকরুদ্ধ হয়ে যাই, যে ভাষা খুঁজে পাই না যেটা কিভাবে বলবো বা কিভাবে এই মতগুলো প্রকাশ করব। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা ছোট চ্যানেল, আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা একটু ফলো করেন, আর যদি আপনারা ইউটিউবে এখন দেখতেছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা একটু এনেবল করে দিবেন, তাহলে আমি যখন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে যারা আপনারা আমার এই ভিডিওটা এখন এই পর্যন্ত দেখলেন, তো আপনাদেরকে যদি কাউকে যদি খারাপ লাগে, তো আপনারা ছোট ভাই মনে করে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।